রাজশাহীতে পুরনো এক বন্ধুর সাথে যোগাযোগ করে ঢাকায় নিজের বাড়িটা বিক্রি করে রাজশাহীতে ছোট্ট একটা বাড়ি কিনল। আর অনেক চেষ্টা করে নিজেও ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার হয়ে পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী চলে গেল কাদের সাহেব। এদিকে ইভানকে সেদিন ইলিয়াস চৌধুরী নিয়ে গিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। পরে অবশ্য টাকা খাইয়ে অন্য ভিসা করে ওকে ওই দেশেই রেখে দেওয়া হয়েছে। যখন ইভান হুঁশে ফিরে তখন তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয়। ডিভোর্স পেপারটা দেখেই বুঝতে পেরেছিল এখানে ইলিয়াস চৌধুরীর কোনো কারসাজি আছে, কিন্তু ডিভোর্স পেপারে কথার সইটা দেখে আর নিজেকে সংযত করে রাখতে পারেনি ইভান। কেন কথা ডিভোর্স পেপারে সই করেছে? আর ইভানকে বলা হয়েছিল কথা ওকে ডিভোর্স দিয়েছে, তাহলে কথাকে ওকে ভালোবাসেনি? হয়তো ভাসেনি, তাই তো প্রথমে ইভানের সাথে পালিয়ে যেতে চায়নি। সেদিন যখন কথার সামনে থেকে ইলিয়াস চৌধুরী ওকে ধরে নিয়ে আসছিল, সেদিনও তো কথা একটা কথাও বলেনি। কোন সাহসে কথা ওকে ডিভোর্স দিল? এত বড় সাহস ওকে কে দিয়েছে? ডিভোর্স পেপারে সই করার সময় ওর কি একটুও হাত কাঁপেনি? ওর এই প্রশ্নের উত্তর দিতেই হবে। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে বুঝতে পারলো ও আর বাংলাদেশে নেই, ও অন্য কোথাও আছে। ও যখন বুঝতে পারলো ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর কিছু করার মতো ওর হাতে নেই। আস্তে আস্তে ইভান ওর বাবা মায়ের সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিল ইলিয়াস চৌধুরীকে বাবা আর পারভিন বেগমকে মা ডাকা। ধীরে ধীরে ওর মনের মতো কথার জন্য তীব্র রাগ অভিমান বাসা বাঁধল। ও প্রতিটা মুহূর্তে শুধু অপেক্ষা করেছে কখন বাংলাদেশে আসবে, কখন কথার সামনাসামনি দাঁড়াবে। কিন্তু ইলিয়াস চৌধুরী কিছুতে ওকে বাংলাদেশে আসতে দিচ্ছিল না। মাঝখানে অনেক কষ্টে রাজীবের সাথে যোগাযোগ করে জানতে পারে কথার আর এখানে থাকে না, কোথাও একটা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। দীর্ঘ 7টা বছর নিজেকে একটু একটু করে ঘুরেছে ইভান। যে ছেলের শত্রু ছিল লেখাপড়া, সে পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছিল, কিন্তু পাল্টে গিয়েছিল অনেক আগের সেই হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছেলেটা সময়ের সাথে সাথে হয়ে উঠল রাগী, বদমেজাজি। আগে যে ছেলে কথা বলা ছাড়া একদম থাকতে পারতো না, সে গম্ভীর হয়ে গিয়েছিল। প্রয়োজন ছাড়া একটা কথাও বলতো না, কিন্তু হৃদয়ের গভীরে ছিল কথার জন্য প্রচণ্ড ভালোবাসা। নিজেকে তৈরি করা শেষে নিজের টাকায় দেশে ফিরে এসেছিল ইভান। এর মধ্য খোঁজ নিয়ে জানতে পারে কথা রাজশাহীতে আছে, তাই দেশে ফিরেই রাজশাহী ছুটে গিয়েছিল। সেই ঘটনার পর কথা নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল। কারোর সাথে কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না, কখনো হাসতো না। হাসা যেন সে ভুলে গিয়েছিল। ধীরে ধীরে অনেক চেষ্টা করে কথাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিল কবির আর রাফিয়া। রাফিয়াই মূলত কাদের সাহেবের বন্ধুর মেয়ে। বর্তমান এখানে তোমার বা আমার ছেলের কোনো দোষ নেই, যা দোষ আমাদের, শুধু আমাদের। এত বছর পরও আমাদের জন্য তোমরা কেন দুজন দুজনকে শাস্তি দিচ্ছ? জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি এবং তোমার আঙ্কেল আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের কৃতকর্মের জন্য আমরা অনুতপ্ত। জানি মাফ চাওয়ার মতো মুখ নেই আমার, তবু আমাদের মাফ করে দিয়ে দুজন আবার এক হয়ে যাও। কথা একটা হাসি দিয়ে, আন্টি, হয়তো যা হয়েছে তাতে ইভান স্যারের কোনো দোষ নেই, কিন্তু আপনার ছেলে আর সেই আগের ইভান নেই। এখন সে একটা পশুর থেকেও অধম্য হয়ে গেছে। আমি ওনাকে কখনো মাফ করব না। যা পিছনে চলে গেছে যাক। আমি আর আমার অতীতে ফিরে যেতে চাই না, আর অতীতের কাউকে নিজের সাথে জড়াতেও চাই না। আমার অতীত এবং অতীতের প্রতিটা মানুষ শুধুই আমার অতীত, এছাড়া আর কিছুই নয়। ওনার সাথে এখন আমার ছাত্রী শিক্ষকের সম্পর্ক, এর বাইরে কিছুই নয়। মাফ করবেন, আসি এখন, বলেই চলে গেল। ইভান আহত দৃষ্টিতে কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইভান খুব ভালোভাবে বুঝতে পারছে কথার উপর প্রচণ্ড অভিমান করেছে। এতদিনও যা ব্যবহার করেছে তাতে কথার অভিমান করাটা স্বাভাবিক। ও ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে। কোনো কিছু না জেনে কথার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে। না, এখন কথার অভিমান ভাঙাতেই হবে। এত বছর পর ভুল বোঝাবুঝির অবসান ঘটলেও মান অভিমানের পালাটা এখনও থেকেই গেছে। পরের দিন কথা কলেজে এসেছে। আজ কথা মাঝখানের সারিতে বসেছে। স্টুডেন্ট বেশি থাকায় কথাকে দেখা যাচ্ছে না। ইভান ক্লাসে ঢুকেই কথাকে খুঁজছে, কিন্তু কোথায় কথা? খুঁজতে খুঁজতে মাঝখানের সারিতে চোখ পড়তেই কথার দেখা মিলল। এই তো কথা। কথাকে দেখেই যেন প্রাণে শান্তি পেল ইভান। স্ট্যান্ড আপ তাসকিয়াতুন কথা। কথা চুপচাপ দাঁড়িয়ে গেল। তুমি মাঝখানের সারিতে বসেছো কেন? আমার চোখ থেকে বাঁচতে চাইছো?
তাই এই বুদ্ধি। বাহ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কাল থেকে তুমি প্রথম বেঞ্চে বসবে, আমার চোখের সামনে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, পড়ালেখায় শুধু ফাঁকিবাজি চিন্তা। আমার ক্লাসে এসব ফাঁকিবাজি চলবে না। কাল থেকে যেন তোমাকে প্রথম বেঞ্চে দেখি। ক্লাসের সবাই ব্যাপারটায় ততটা মাথা ঘামালো না। ভেবেছে হয়তো কথাকে স্যারের পছন্দ না, আর রোজ রোজই তো কথাকে নতুন নতুনভাবে শাস্তি দেয়। এটাও হয়তো তাই করছে, কথাকে শাস্তি দেওয়ার খোঁজার জন্য কথাকে সামনে বসতে বলেছে। কিছুদিন আগেই কথাদের ক্লাস টেস্ট নিয়েছিল ইভান। আজ পেপার দিচ্ছে। সবার পেপার দিলেও কথার পেপার দিল না। সবার পেপার পেয়েছো? কথা দাঁড়িয়ে, না, আমারটা পাইনি। ও আচ্ছা, তুমি মার্ক ভালো পেয়েছো। তোমার মার্ক নিয়ে আমি সন্দিহান ছিলাম, তাই বারবার তোমার পেপার চেক করতে গিয়ে ভুলে মনে হয় পেপারটা অফিস রুমে ফেলে এসেছি। ক্লাস শেষে আমার অফিস রুম থেকে নিয়ে যেও। ওকে স্যার। ইভান নিজের অফিস রুমে চেয়ারে বসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কথার জন্য, কিন্তু কথার তো কোনো পাত্তাই নেই। কোথায় সে? প্রায় 30 মিনিট পর। মে আই কাম ইন স্যার? ইভান কথার কণ্ঠস্বর শুনে একটু নড়েচড়ে বসে হাতে একটা খবরের কাগজ নিল। এমন ভাব ধরে আছে সে যেন খবরের কাগজটা খুব মনোযোগ দিয়ে পড়ছে। ইয়েস, কাম ইন। কথা ভিতরে ঢুকে ইভানের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। বসো। না স্যার, বসবো না, আমার পেপারটা দিয়ে দিন, আমি বাসায় যাব। এত তাড়া কিসের বাসায় যাওয়ার? এই তো এলে। মানে কি বলতে চাইছেন আপনি স্যার? ইভান মুখের উপর থেকে খবরের কাগজটা সরিয়ে, আই এম সরি কথা, এতদিন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। প্লিজ মাফ করে দাও আমাকে। মনের মতো তোমার প্রতি রাগ অভিমান থেকে এসব করে ফেলেছি। আমার ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। আমার সবটা না জেনে এমনটা করা উচিত হয়নি। প্লিজ আমাকে মাফ করে দাও। চলো না আমরা নতুন করে আবার সবটা শুরু করি। কথা একটা হাসি দিয়ে, আবার শুরু? হ্যাঁ, শুরু করে দিয়েছি তো। অনেক আগেই আমি আমার জীবনটা নতুন করে শুরু করে দিয়েছি। আর আমার এই নতুন জীবন, আমার অতীতের কোনো অস্তিত্ব নেই। আর আপনি শুধু আমার ভার্সিটির প্রফেসর, তাছাড়া আর কিছুই না। দেখো কথা, এভাবে সবটা হয় না। ভুলে যাও না সবটা। অতীতে তুমি যেমন কষ্ট পেয়েছো, আমিও তো কষ্ট পেয়েছি। কিন্তু অতীতেও তোমাকে ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব ছিল। আর এখনও আমার শুধু তোমাকেই লাগবে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওহ রিয়েলি? তাই এতদিন আপনার এত ভালোবাসা কোথায় ছিল? এতদিন আমাকে প্রতি মুহূর্তে এত আঘাত করতে তো একটা বারও আপনার বাঁধেনি। কোনো ভালোবাসার মানুষকে কেউ এভাবে আঘাত করতে পারে? আমার জানা ছিল না। ভালোবাসাটা তখনও ছিল, শুধু অভিমান আর রাগের নিচে চাপা পড়েছিল। প্লিজ সবটা ভুলে আবার আমরা নতুন করে শুরু করি। কি নতুন করে শুরু করব? আপনি পারবেন আমার বাবা মায়ের হারানো সম্মান আবার ফিরিয়ে দিতে? আপনি পারবেন আমার জীবনের হারানো 7টা বছর ফিরিয়ে দিতে? আপনি পারবেন যে অপবাদ আমাকে সমাজ দিয়েছে, যে অপমান আমাকে সমাজ করেছিল, তা মুছে দিতে? পারবেন না। তাহলে কিসের নতুন করে শুরু করা? আপনি আমার জীবনের অতীত মাত্র, তাছাড়া আর কিছুই নাই। আমার বর্তমানে আপনার কোনো জায়গা নেই। আর আমার পিছু ছাড়ুন, আর নিজেও ভালো থাকুন যেভাবে এতদিন থেকেছেন। আপনার আর আমার মতো কোনো সম্পর্ক নেই। আমি আপনার কেউ না, আর না আপনি আমার কেউ। ইভান চেয়ার থেকে উঠে গিয়ে কথার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। ইভানের এমন স্পর্শে কথা কেঁপে উঠল। সম্পর্ক তো আছেই, ভুলে যেও না আমাদের ডিভোর্স এখনো হয়নি। আর আইনত তুমি আমার বিবাহিত স্ত্রী। চাইলেই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারি, কিন্তু আমি চাই না তোমাকে জোর করে আমার কাছে নিয়ে আসতে। আমি চাই তুমি নিজ থেকে আমার কাছে খুশি মনে আসো। আশায় থাকো কাউয়া, পাকলে খাবার ডৌয়া। সেই আশায় থাকুন আপনি। আমি কোনোদিন আপনার কাছে যাব না। আর নিজের ইচ্ছে খুশি মনে হাসালেন আমাকে। ইভান কথার কপালে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে, তুমি আসবে আমার কাছে, নিজের ইচ্ছেতেই আসবে। তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু সেই আগের ইভান নেই। তাই এমন কিছু করো না যাতে তোমাকে আমি জোর করে আমার নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হই। বলে নিজের কণ্ঠদ্বয় আলতোভাবে কথার কপালে ছুঁয়ে ছেড়ে দিল। নিজের কপালে ইভানের ঠোঁটে স্পর্শ পেয়ে কেঁপে উঠল কথা। হার্টবিট বেড়ে গেছে। কথা ইভানের দিকে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইভান কি ওর কপালে চুমো দিল? হ্যাঁ, আমি তোমার কপালে চুমো দিয়েছি। আপাতত কপালে দিয়েছি। এরপর দেব তোমার ওই গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁট জোড়ায়। তারপর দেব। বলে কথা দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু একটা হাসি দিল। কথা ব্যাবলার মতো ইভানের দিকে তাকিয়ে আছে।
ইভানের এই হাসির মানে কথার বোধগম্য হচ্ছে না। ইভানের দিকে তাকিয়ে কথা ভাবছে যে ইভান ঠিক কি মিন করতে চাইছে। ইভান একটু এগিয়ে এসে কথার কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, এরপর চুমু দেব তোমার সর্বাঙ্গে। উফ বউ, আই কান্ট কন্ট্রোল। ইভানের কথা শুনে কথার কান লজ্জায় গরম হয়ে উঠল। ইভান যে আগের থেকে বদলে গেছে, বদমেজাজি, গম্ভীর, রকচটা হয়ে গেছে সেটা জানা ছিল, কিন্তু সবকিছুর সাথে যে অসভ্যতাও হয়ে গেছে সেটা জানা ছিল না কথার। কথার গাল দুটো লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। উফ বউ, এত লজ্জা পেও না তো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইচ্ছে করছে তোমার ওই লাল টমেটোর মতো গাল দুটোয় কামড় দেই। না, এখানে আর 1 মিনিটও দাঁড়াবো না। না হয় এই ছেলে যা পাজি হয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এমনিতেও লজ্জায় কথার মরিমরি অবস্থা। পেপার না নিয়েই কথা এক প্রকার দৌড়ে ইভানের অফিস রুম থেকে বেরিয়ে গেল। কথার যাওয়ার দিকে তাকিয়ে ইভান মিটিমিটি হাসতে। সে খুব ভালোভাবে কথার এই মুহূর্তের অবস্থাটা বুঝতে পারছে। বারবার আনোর নাম্বার থেকে কথার ফোনে কল আসছে। কথা সচরাচর অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করে না, কিন্তু এই ব্যক্তি যে কল দেওয়া শুরু করেছে থামার আর কোনো নামগন্ধ নেই। অবশেষে কথা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে চড়া গলায় ইভান, একটা কল রিসিভ করতে এতক্ষণ লাগে? সে কখন থেকে কল দিয়ে যাচ্ছি, রিসিভ করছো না কেন? কণ্ঠস্বর শুনে কথার বুঝতে একটু অসুবিধা হয়নি যে এটা ইভান। আমি অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না। আপনি আমাকে কল দিয়েছেন কেন? আর আমার নাম্বারই বা পেলেন কোথায় আপনি? বউকে কল করব না তো কাকে কল করব? আর তোমার নাম্বার পাওয়া কি আমার জন্য কঠিন কিছু? তবুও যখন জানতে চাইলে তখন তোমার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভার্সিটি থেকে তোমার নাম্বার নিয়েছেন, ভালো করেছেন। আমাকে আর কল করবেন না, রাখলাম। ওয়েট, তোমার কথায় আমি কল করব না নাকি? আমার বউকে আমি কল করব, 100 বার করব। আর হ্যাঁ, আমার নাম্বার ব্লক করা দুঃসাহস দেখিও না। তাহলে ভার্সিটিতে প্রমাণসহ আমাদের বিয়ের কথা জানাতে আমার সময় লাগবে না। আর তুমি অবশ্যই এই মুহূর্তে আমাদের বিয়ের কথাটা সবাইকে জানাতে চাইবে না, কথুরানী, তাই না? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মোটেই না। আমি যেটা করব সেটা আগে থেকে আমার বউকে জানিয়ে রাখছি। এইসব বলতেই কল করেছিলেন? বলা শেষ, এখন রাখছি তাহলে। এত রাখি করছো কেন? স্বামী কল দিয়েছে, কোথায় স্বামীর সাথে একটু রোমান্টিকভাবে কথা বলবে, তা নয় শুধু রাখি। কিসের স্বামী? আমি মানি না আপনাকে আমার স্বামী হিসেবে। তুমি না মানলেই তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। তুমি মানো আর নাই মানো, আমি তোমার স্বামী, এটাই সত্যি। আচ্ছা, তোমার লজ্জা করে না? আমার লজ্জা করবে কেন? এই যে বিয়ের 1 নয় 2 নয় 7টা বছর পার হয়ে গেল, আর তুমি এখনো বাচ্চার মা হতে পারলে না? বাচ্চার কথা শুনেই কথার কান দুটো লজ্জায় গরম হয়ে গেছে। কান দিয়ে দোয়া বের হচ্ছে। সিসি, কথার কি শ্রী! আর শুনে রাখুন, যে বিয়েটা হয়েছে আমি সে বিয়েটা মানি না। আমার কোনো স্বামী নেই। মানছি আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্য। আর আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে বাচ্চা হবে। আমি এখনও ভার্জিন। ইভান একটা দুষ্টু হাসি দিয়ে, এবার তো আমার লজ্জা করছে। আমার বিয়ে করা বউকে বিয়ের এত বছর পরও ভার্জিন রেখেছি। লোকে তো আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে। ভাবছি খুব তাড়াতাড়ি বউয়ের ভার্জিনিটি নষ্ট করতে হবে, না হয় এই সমাজে আমার মান ইজ্জত বলতে আর কিচ্ছু থাকবে না। ইভানের কথা শুনে লজ্জায় কথার মাথা নুয়ে আসছে। গাল দুটো লাল হয়ে গেছে। কিসব কথাবার্তা, কথা আর নিতে পারছে না। সি, অসভ্য লোক একটা। আমি রাখলাম বলেই কলটা কেটে দিল। হ্যালো, যা বাবা, কলটা কেটেই দিল। পরের দিন কথা ভার্সিটিতে এসেছে আর ইভানের কথা মতো প্রথম বেঞ্চে বসেছে। ইভান দাঁড়িয়ে লেকচার দিচ্ছে আর বারবার কথার দিকে তাকাচ্ছে। কথা আর চোখে বিষয়টা লক্ষ্য করেছে। হঠাৎ কথার ফোনে টুং করে একটা মেসেজ এলো। মেসেজটা ইভানের নাম্বার থেকে। আর চোখে না তাকিয়ে সরাসরি তাকাও, তোমারই তো বর। তুমি দেখবে না তো কে দেখবে? মেসেজটা পড়ার আগে কটমট করতে করতে ইভানের দিকে তাকালো। ইভান কথার দিকে তাকিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার পড়ানো শুরু করলো। দাঁড়ান, দেখাচ্ছি মজা, বলে ইভানের নাম্বারে কল করলো। পুরো ক্লাসের মতো হঠাৎ ইভানের কল বেজে ওঠায় ইভান অপ্রস্তুত হয়ে পড়ল। সচরাচর এই সময় ওকে কেউ কল করে না, তাই ফোনটা সাইলেন্ট করেনি। ফোনটা হাতে নিয়ে দেখে কথা কল করেছে। কথার দিকে তাকিয়ে দেখে কথা মিটিমিটি হাসছে। মনে মনে, এই কলটা দিয়ে তুমি ঠিক আমার কতটা উপকার করলে তুমি নিজেও জানো না কথুরানী।
ইভান কথার কলটা কেটে দিয়ে কথার বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। তোমার মোবাইলটা দাও। তাসকিয়াতুন কথা মানে মানে এটা ক্লাসরুম, মোবাইল চালানোর জায়গা না। আমি একটু আগেই লক্ষ্য করছি তুমি মোবাইলে যেন কি করছিলে। কিন্তু স্যার। কোনো কিন্তু নাই, মোবাইলটা দাও। ক্লাস শেষে আমার অফিস রুমে এসে মোবাইলটা নিয়ে যেও। কথা না বাড়িয়ে মোবাইলটি ইভানের হাতে দিল। ইভান মোবাইলটা হাতে নিয়ে কথার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে আবার পড়ানো শুরু করলো। ক্লাস শেষে কথা 1 মিনিটও দেরি না করে ইভানের অফিস রুমে চলে গেল। এক প্রকার ইভানের পিছু পিছু এসেছে। মে আই কাম ইন স্যার? বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আর আমার রুমে ঢুকতে তোমার আবার পারমিশনের কি প্রয়োজন? যখন ইচ্ছে চলে আসবে। স্বামীর রুমে ঢুকতে বউয়ের আবার পারমিশন লাগে নাকি বোকা মেয়ে? আমার মোবাইলটা দে। ইভান কথার মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নিয়ে, বাহ, মোবাইল তো দেখছি লক করে রেখেছো। পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ডের কথা শুনে কথার মাথায় চক্কর দিয়ে উঠল। পাসওয়ার্ড সেটা তো এই লোকটাকে কখনোই দেওয়া যাবে না। এই লোক পাসওয়ার্ড পেলে কী যে হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠছে কথার। মোবাইলে কথার পার্সোনাল কিছু জিনিস আছে। এমনিতেই এই লোক যে পাজি। কি হলো? পাসওয়ার্ড বলো। স্যার, এটা কিন্তু ঠিক না। পাসওয়ার্ড একটা গোপনীয় বিষয়। আর এক মানুষের মোবাইলে পাসওয়ার্ড দেয় কেন? অবশ্যই সে চায় না তার ব্যক্তিগত বিষয়গুলো কেউ দেখুক, তাই না? তাহলে যদি পাসওয়ার্ডটাই দিয়ে দেই তাহলে কিভাবে হবে? ইভান মনে মনে, ব্যক্তিগত বিষয় তাহলে তো পাসওয়ার্ডটা আমার লাগবেই, যেভাবেই হোক লাগবে। স্যার, মোবাইলটা দিন। পাসওয়ার্ড বলো। স্যার, এবার কিন্তু বেশি হচ্ছে। এটা ক্লাসরুমে আমার ফোনে কল দেওয়ার আগে ভাবা উচিত ছিল। আপনিও তো ক্লাসরুমে আমাকে মেসেজ করেছিলেন, কারণ তুমি আমাকে আর চোখে দেখছিলে। আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন পাসওয়ার্ড বলো। না, বলবো না। পাসওয়ার্ড বলো, না হয় এখনই প্রিন্সিপাল স্যারের কাছে যাব। বলবো তুমি আমার ক্লাসে মোবাইল চালাচ্ছিলে আর আমার নাম্বারে কল দিয়ে বিরক্ত করছিলে। দেখুন স্যার, আমরা এখন অনার্সে পড়ি। আপনি আমাদের সাথে স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো ব্যবহার করতে পারেন না। তুমি তো আমার কাছে স্কুল পড়ুয়া সেই বাচ্চা মেয়েটাই। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তুমি মাত্র ক্লাস 9-এ পড়ো, আর প্রথম দেখাতেই আমার মনটা চুরি করে নিয়েছিলে। বাজে কথা রাখুন আর আমার মোবাইল দিন। দেব তো, আগে পাসওয়ার্ড বলো। আর আমি যদি এখন প্রিন্সিপালের কাছে যাই তাহলে কি হবে বুঝতেই পারছো। তোমার বাড়ি পর্যন্ত কিন্তু বিষয়টা চলে যাবে। তাই ভালোই ভালোই পাসওয়ার্ডটা বলো। বলবো না। ওকে, তাহলে প্রিন্সিপাল স্যারের কাছেই যাচ্ছি। এরপর যা করার সেই করবে। কথা মুখটা হাড়ির মতো করে। আমার মোবাইলের পাসওয়ার্ডই বলবো না। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। আমি এতক্ষণ তোমাকে অনেক সময় দিয়েছি। এবার দেখছি প্রিন্সিপাল স্যারের কাছে যেতেই হবে। ধুর বাবা, ভাল লাগে না। আমার মোবাইলের পাসওয়ার্ডই বলবো না। ইভান একরাশ বিরক্ত নিয়ে, লাইক সিরিয়াসলি কথা? মোবাইলে এমন পাসওয়ার্ড দেয় কেউ? আর কেউ না দিলেও আমি দেই। ইভান কথার মোবাইল খুলে একে একে ফেসবুক, মেসেঞ্জার, কল লিস্ট সব চেক করলো। না, তেমন সন্দেহজনক বা পার্সোনাল কিছু নেই। কথার ফেসবুকে নিজেকে অ্যাড করে নিয়ে কথার দিকে তাকালো। কথা কেমন উসখুস করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না, এই মোবাইলে কিছু তো একটা আছে। না হয় কথা এতটা ভয় পাচ্ছে কেন? বিষয়টা দেখতে হচ্ছে। একে একে পুরো মোবাইলটা চেক করলো। না, কিছু নেই। এখন শুধু বাকি আছে গ্যালারি। গ্যালারিতে ঢুকেই কিছুক্ষণ পর ইভান নড়েচড়ে বসলো। ইভানের আচরণ হঠাৎ চেঞ্জ। নেশা লাগা চোখে কথার মোবাইলের দিকে তাকিয়ে আছে। বারবার উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরছে আর কথার দিকে তাকাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। কথারও বুঝতে বাকি নেই ইভান এই মুহূর্তে ঠিক কী দেখছে। ইভান কথার মোবাইলের দিকে তাকিয়ে নিজের শার্টের উপরের দুটি বাটন খুলে দিল। কথা কথা নিচের দিকে তাকিয়ে, হ্যাঁ, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হয় আমার কাছে এসো, না হয় প্লিজ কিল মি কথা। ইভানের কথা শুনে কথা চট করে মাথা তুলে ইভানের দিকে তাকালো। ইভান কেমন একটা ঘোর লাগা চোখে কথার দিকে তাকিয়ে আছে। ইভানের চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য আজ কথা নেই। আজ ইভানের চোখে অন্যরকম একটা নেশা আছে, যে নেশা মিনিটে কথাকেও কাবু করতে সক্ষম। ইভান কথার মোবাইলটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়িয়ে কথার দিকে এগোতে শুরু করলো। এই সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় কথার সেটা ভালোভাবেই জানা আছে। কথা টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা নিয়ে এক দৌড়ে ইভানের অফিস রুম থেকে বেরিয়ে গেল। না, আজ আর ক্লাস করা যাবে না। একবার ইভানের কবল থেকে বেঁচে ফিরেছি, আরেকবার ইভানের হাতে পড়লে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই।
কথা দ্রুত একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেল। রাতে শুয়ে শুয়ে মোবাইলে ইভ্যান কথার কিছু হট ছবি দেখছে আর ঘামছে। আসলে তখন কথার মোবাইলে কথার কিছু হট ছবি ছিল। ছবিগুলো একদম খারাপ তা নয়। ছবিগুলোর বেশিরভাগ ছবি শাড়ি পরে হটভাবে পোজ দেওয়া। কোনো কোনো ছবিতে নাভি দেখা যাচ্ছে, কোনো কোনো ছবিতে কোমর পিঠ, কোনো কোনো ছবিতে শাড়ির আঁচলটা বুকের উপর একদম সরু করে দেওয়া। কোনো কোনো ছবিতে বুকের উপর আঁচল নেই, আবার কোনো কোনো ছবি শার্ট পরে কাঁধ বের করে তোলা। কোনো কোনোটায় শার্টের উপরের 2-3টে বাটন খুলে হটভাবে ছবি তোলা। শয়তানে যখন কথাকে নাড়ে তখন কথা এসব আকাম করে। ফেসবুকে নিউজ ফিড ঘুরতে ঘুরতে প্রায় নায়িকাদের হট ছবি সামনে পড়লে কথা সেইভাবে মাঝে মাঝে ছবি তুলে পরে আবার ডিলিট করে দেয়। কিন্তু এই ছবিগুলো 2 দিন আগে তুলেছিল, ডিলিট করতে মনে ছিল না। আর এখনই এইগুলো ইভানের হাতে পড়তে হলো। ইভান তখন কথার মোবাইলে ছবিগুলো দেখেই নিজের মোবাইলে নিয়ে রেখেছিল। এখন শুয়ে শুয়ে ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর এদিকে সে ভার্সিটি থেকে ফিরে কথার লজ্জায় মরে মরে অবস্থা। বারবার মোবাইলটা হাতে নিয়ে নিজের ছবিগুলো দেখছে আর ভাবছে ইভান কি ভেবেছে। হয়তো কি খারাপ ভেবেছে, হয়তো ভেবেছে কাউকে দেওয়ার জন্য এই ছবিগুলো তুলেছে। কিন্তু ও তো জাস্ট এমনি মাঝে মাঝেই এমন ছবি তোলে। তারপর তখন কি সব বললো কন্ট্রোল করতে পারছে না। সিসি, একটু পরপর লজ্জায় কথার গাল লাল হয়ে যাচ্ছে। এই মুখ এরপর ইভানকে কিভাবে দেখাবে কথা। না, কাল থেকে আর ইভানের সামনে পড়া যাবে না। পরের দিন আজ কথা কলেজে এসেছে ঠিকই, কিন্তু ইভানের ক্লাসটা করবে না। কালকের পর থেকে ইভানের সামনে কিভাবে যাবে সেটা ভেবেই ঘুম হারাম হয়ে গেছে কথার। আর কথা ক্লাস না করলে রাফিয়াও ক্লাস করবে না। তাই কথা আর রাফিয়া ইভানের ক্লাস মিস দিয়ে ক্যান্টিনে বসে আছে। রাফিয়া অনেকক্ষণ ধরে উসখুস করছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। কথাও বিষয়টা খেয়াল করছে। কিরে, কিছু বলবি নাকি? রাফিয়া আমতা আমতা করে। আসলে অনেকদিন ধরে কবির ভাইকে দেখছি না, উনি কি কোথাও গেছে নাকি? কথা একটা দুষ্ট হাসি দিয়ে। কেন, আমার ভাইটাকে মিস করছিস নাকি? রাফিয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে। মিস কেন করব, অনেকদিন দেখছি না তাই আর কি। ওর ব্যাংকে জবটা হয়ে গেছে, মাত্র 1 সপ্তাহ আগে জয়েন করেছে, তাই আর কি। কবিরের চাকরি হয়েছে শুনে রাফিয়া লাফিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই মুখটা বাংলার 5-এর মতো করে বসে পড়ল। কি রে, কি হয়েছে? মুখটা ওভাবে হাড়ির মতো করে রেখেছিস কেন? কবির ভাইয়ের চাকরি হয়েছে আজ 1 সপ্তাহ, এর মধ্যে আমাকে কেউ জানালো না। আসলে ভাইয়া নিজে তোকে জানাতে চাইছিল, আমাকেও বলতে বারণ করে দিয়েছিল, কিন্তু নতুন নতুন চাকরিতে জয়েন করেই তো আর এদিক ওদিক ছোটা যায় না, তাই আমাদের সাথে দেখা করতে আসতে পারেনি। কবির নিজে ওকে বলতে চেয়েছিল। শুনে রাফিয়ার মনে একটু শান্তি পেল। রাফিয়াকে আলাদা করে নিজ থেকে কেন কবির তার চাকরির বিষয়টা জানাতে চাইল? তবে কি সে রাফিয়াকে আপন ভাবে? তবে কি রাফিয়ার মনে কবিরের জন্য যেমন অনুভূতি রয়েছে, কবিরের মনেও রাফিয়ার জন্য তেমন অনুভূতিই রয়েছে? ভেবেই রাফিয়ার চোখজোড়া চকচক করে উঠল। এর মধ্যে হঠাৎ করে কথার মোবাইলে টুংটাং করে মেসেজের শব্দ বেজে উঠল। কথা মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল ইভ্যান মেসেজ দিয়েছে। কথা একটা ডোক গিলে মেসেজটা ওপেন করলো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার ক্লাস মিস দিয়ে ক্যান্টিনে বসে আছো। বাহ বাহ, যত ভাবি আমি ভালো হয়ে যাব, তত তুমি আমাকে খারাপ হতে বাধ্য করো। আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ তাই না? তোমাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। এখনই এই মুহূর্তে যদি তুমি আমার অফিস রুমে না আসো, তাহলে আমাদের বিয়ের কাবিননামাটা এই মুহূর্তে ভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দিব। এই ছেলে যা পাজি, যা খুশি করে ফেলতে পারে। কথা হাতের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হন্তদন্ত হয়ে ইভানের অফিস রুমে ছুটল আর রাফিয়াকে বলল ক্লাসে যেতে, ও এখনই আসছে। হন্তদন্ত হয়ে ইভানের রুমে ঢুকেই, আপনার সমস্যাটা কি, কি চাই আপনার? ইভান চেয়ারে বসা ছিল, কথাকে দেখেই উঠে এসে দরজা আটা নক করে দিয়ে সোফায় বসে কথাকে এক টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় কথা হকচকিয়ে উঠল। ও এখন ইভানের কোলের উপর বসে আছে। নিজের দিকে তাকিয়েই অপ্রস্তুত হয়ে পড়ল কথা। সারুন, কি করছেন এসব? ইভান কথার ঘাড়ে নাক ঘষতে ঘষতে ঘোর লাগা কণ্ঠে, তোমার সাহস হয় কি করে আমার ক্লাস মিস দেওয়া? ইভানের প্রতিটা নিঃশ্বাস কথার ঘাড়ের উপর পড়ছে আর কথা কেঁপে কেঁপে উঠছে। ইভান এতদিন মুখে যায় বলুক না কেন, কখনো কথার এতটা কাছাকাছি আসেনি। কথার হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। অস্বস্তি হচ্ছে খুব, কিন্তু এই অস্বস্তির মধ্যেও কেমন একটা ভালো লাগা কাজ করছে। কোনো পুরুষ আজ কথার এত কাছাকাছি এসেছে, আর সে পুরুষটা কথার স্বামী, কথার ভালোবাসার মানুষ। কথা কাঁপা কাঁপা কণ্ঠে, সারুন কি করছেনটা কি?
ছাড়ার জন্য তো ধরিনি। এতদিন নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি, কালকের পর থেকে এমনি নিজেকে কন্ট্রোল করাটা দায় হয়ে পড়েছে। উফ, তোমার হট লুক আমাকে ঘায়েল করে ফেলেছে বউ। আর তার উপর আজ তোমার আবার সাহস বেড়ে গেছে। আমার ক্লাস বাদ দিয়ে তুমি ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলে বলেই কথার গলায় একটা কামড় বসিয়ে দিল। কথা আহ করে উঠল, কিন্তু কামড়ের ব্যথাটা বুঝে ওঠার আগেই গলায় কামড় দেওয়ার জায়গায় একজোড়া নরম ঠোঁটের স্পর্শ অনুভব করলো। ইভান কথার গলায় কামড় দিয়ে সেখানে অজস্র ছোট ছোট চুমুতে বড়িয়ে দিতে শুরু করলো। দেখুন ছাড়ুন, না হয় আমি কিন্তু চিৎকার করব। ইভান কথার ঘাড়ে একটা চুমু দিয়ে, করো চিৎকার, সবাই আসুক, আমিও তো এটাই চাই। সবাইকে বলে এটা আমার বউ, একমাত্র বিবাহিত বউ। কথা বেশ ভালোভাবে বুঝতে পারছে এই ইভেন্টকে কিছু বলে লাভ নেই। সে কোনো কথা গায়ে মাখবে না, কিন্তু কথাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। ইভানের কাছে দুর্বল হলে চলবে না। আর এভাবে চলতে থাকলে কথা খুব সহজে দুর্বল হয়ে পড়বে, কারণ ইভানের জন্য এখনো ওর মনে ভালোবাসা রয়েছে। অনেক চেষ্টা করেও মন থেকে এই ভালোবাসা মুছে ফেলতে পারেনি কথা। কথা চায় না ওর অতীতের মতো কোনো ঘটনা ওর জীবনে আবার ঘটুক। সব কিছু আবার একবার সহ্য করার ক্ষমতা ওর মধ্যে আর নেই। এবার আরও সহ্য করতে পারবে না, হয়তো মরেই যাবে। কিন্তু ও মরতে চায় না। তাই ইভানের কাছে আসতে ইভানকে মেনে নিতে ভয় পাচ্ছে। কথার চিন্তা ভাবনার মধ্যেই হঠাৎ ইভানের ফোনটা বেজে উঠল। ইভান বিরক্তিভরা মুখ নিয়ে একবার ফোনটার দিকে তাকিয়ে আরেকবার কথার দিকে তাকিয়ে উঠে গেল। ইভানের ফোন আসায় কথা যেন হাফ ছেড়ে বাঁচল। ইভানের ফোনে কথা বলার সুযোগটাই নিয়েছে কথা। ও আস্তে উঠে আস্তে করে দরজা খুলে পালিয়ে গেল। ইভান ফোন রেখে পিছনে ঘুরে তাকিয়ে দেখে কথা নেই। ইভানের মুখে আবার একরাশ বিরক্তি ফুটে উঠল। এই মেয়েটা সবসময় এভাবে পালিয়ে যায়। কোথায় আর পালিয়ে যাবে কথুরানী? যেখানেই যাও না কেন, ফিরতে তো এই আমার কাছেই হবে। যতই ঘুরে ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। ভার্সিটি থেকে ট্যুরে যাওয়া হবে রাঙামাটি। ইভানের এই ট্যুরে ফুরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেই শুনেছে কথা যাবে তৎক্ষণাৎ তারও ট্যুরে যাওয়ার প্রবল ইচ্ছা জেগেছে। কথারও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এই রাফিয়াটা নাছোড় বান্দা। সে জিদ ধরে বসে আছে কথারও যেতে হবে। রাফিয়ার জিদের কাছে হার মেনে শেষ পর্যন্ত কথাও ট্যুরে যেতে রাজি হয়েছে। আজ সবাই মিলে ট্যুরে যাবে, কিন্তু সমস্যাটা হলো ইভান কিভাবে কথার পাশে বসবে। ইভান যেহেতু প্রফেসর, সেহেতু ওকে অন্য প্রফেসরদের মধ্যে বসতে হবে। স্টুডেন্টদের মধ্যেও কিভাবে বসবে? কাল সারা রাত না ঘুমিয়ে এই চিন্তায় বিভোর ছিল। এর জন্য সকালে সবার দেরিতে এসেছে। হয়তো দেরিতে এলে আগে থেকে সবাই বসে পড়বে, তারপর জায়গা না থাকায় ও স্টুডেন্টদের মধ্যে বসতে পারবে। কিন্তু ইভানের এত চিন্তাভাবনায় এক বালতি পানি ঢেলে দিল শিলা ম্যাম। সে ইভানের জন্য সিট রেখে দিয়েছে। ইভানের সিট থেকে অনেকটা দূরে কথা বসেছে। ইভানের সিট একদম সামনে, আর কথার সিট প্রায় পিছনের দিকে। ইভান অসহায়ের মতো কতক্ষণ কথার দিকে তাকাচ্ছে, কতক্ষণ নিজের সিটের দিকে। অতঃপর পিছন থেকে অন্য একজন প্রফেসরের তাড়া দেওয়ায় ইভান শিলা ম্যামের পাশেই বসে পড়ল। ইভানকে শিলা ম্যামের পাশে বসতে দেখে কথা অগ্নিচক্ষু নিয়ে ইভানের দিকে তাকালো, কিন্তু ইভান সামনের দিকে তাকিয়ে আছে। ইভান যদি একবার পিছনের দিকে তাকাতো, তাহলে হয়তো আজ দেখতে পেত তাকে অন্য মেয়ের সাথে দেখিয়ে দিকে একজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু আফসোস, ইভান দেখলো না। এর মধ্যেও স্টুডেন্টদের মধ্যেও কানাঘুষা শুরু হয়ে গেছে শিলা ম্যামের সাথে ইভান স্যারের কিছু আছে কি না। না হয় শিলা ম্যাম কেন ইভান স্যারের জন্য জায়গায় রাখলো, আর ইভান স্যারও কেনই বা এসে আবার সেখানেই বসলো। আবার কেউ কেউ বলছে ইভান স্যারের মতো একজন রাক্ষস খারুসের সাথে শিলা ম্যামের কিছুই থাকতে পারে না। ওটা তো শিলা ম্যাম ওনার পিছনে ঘুরঘুর করে, কিন্তু উনি পাত্তা দেয় না। আবার কেউ কেউ বলছে উনি যা বদমেজাজি, ওনার বউ ওনার সাথে একদিনও টিকবে না। অবশ্য ওনার কপালে কোনো মেয়ে আছে, কিন্তু সন্দেহ। এইসব আলোচনা শুনে গা পিত্তি জ্বলে যাচ্ছে কথার, কিন্তু কিছু বলতেও পারছে না। হঠাৎ দীপ, কথার ক্লাসমেট, এসে কথাকে বলো একটা গান ধর। তোমার কণ্ঠটা খুব সুন্দর। একবার নবীনবরণ উৎসবে শুনেছিলাম, তারপর আর তোর গান শোনার ভাগ্য হয়নি। আরে কি যে বলছো না, আমি অত ভালো গানও গাইতে পারি না। তোমরা একটু বাড়িয়ে বাড়িয়েই বলছো। হ্যাঁ যাও, মানলাম আমরা বাড়িয়ে বলছি। এখন গানটা তো গাও। আচ্ছা গাইছি। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।
এ পর্যন্ত গেয়ে কথা থামলো। সবাই একসাথে হাতে তালি দিয়ে উঠল। কে যেন বলেছিল, আমরা বাড়িয়ে বাড়িয়ে বলছি, এখন গান রেকর্ড করে রেখেছি, শোনাবো। শুনলেই বুঝবে আমরা বাড়িয়ে বলছিলাম কিনা। দীপ এমন ভঙ্গিমা করে কথাগুলো বলছিল যে কথা দীপের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এদিকে দীপের সাথে তো কথা মেয়েটেই সহ্য হচ্ছে না ইভানের। ইভান আগে থেকে কথাকে নিয়ে প্রচণ্ড জেলাস। শুধু ছেলে না, ইভান যদি দেখে কথা কোনো মেয়েকে ওর থেকে বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে ও জেলাস ফিল করে। আর এখানে তো একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ইভান না কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে, শুধু দাঁতে দাঁত চেপে সবটা দেখছে। দীপ হঠাৎ একটা চকলেট বের করে কথার দিকে এঁকে দিয়ে বলো, মিষ্টি মেয়ে, এটা তোমার জন্য। না, এবার আর মানা যাচ্ছে না। মিষ্টি মেয়ে, এই মিষ্টি মেয়েটা আবার কি? কথাকে কেন অন্য ছেলেরা মিষ্টি মেয়ে বলবে? আবার চকলেট দিচ্ছে, কত বড় সাহস! থ্যাংক ইউ বলে চকলেটটা নিতে যাবে, এর মধ্যে ইভান এসে ছোঁ মেরে চকলেটটা নিয়ে গেল। ইভানের এমন কাণ্ডে কথা থেকে শুরু করে বাস সহ সবাই হতভম্ব। ইভান নিজেও নিজের কাজে নিজেই থতমত খেয়ে গেল। ইভান জোরপূর্বক একটা হাসি দেওয়ার চেষ্টা করে। আসলে এটা আমার পছন্দের চকলেট তো, তাই আর কি। কথা, এটা আমি নিয়ে নেই, তোমাকে অন্য একটা চকলেট দেই বলে ব্যাগ থেকে আর একটা চকলেট বের করে কথার দিকে এগিয়ে দিল। সবার মধ্যে এখনও চমকটা কাটেনি। ভার্সিটির সবচেয়ে রাগী, বদমেজাজি, গম্ভীর স্যার কিনা চকলেট খায়? যে কখনো স্টুডেন্টদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলে না, সে আজ স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে চকলেট খাবে? সবাই যেন ভূত দেখার মতো তাকিয়ে আছে ইভানের দিকে। আশ্চর্য, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমি চকলেট খেতে পারি না নাকি? আর কথা, চকলেটটা নিচ্ছ না কেন? কথা চকলেটটা নিয়ে বসে পড়লো। বাকি সবাই চুপচাপ নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লো। তোমাদের মধ্যে আমার জন্য জায়গা করে দাও, আমি তোমাদের মধ্যে বসবো। এটাই বাকি ছিল। সবাই যেন আরেক দফা চমকে উঠল। সবার মনেই একটা প্রশ্ন, ইভান স্যারকে জিন না ভূতে ধরেছে? ব্যবহার করছে কেন? কারো কাছে সারা শব্দ বা হেলদোল না দেখে ইভান, রাফিয়া তুমি উঠবে, আমি এখানে বসতাম। অবশ্যই স্যার, কিন্তু আমি বসবো কোথায়? ওই যে পিছনে আরেকটা সিট আছে, ওখানে যাও। ঠিক আছে স্যার। কথা পিছন থেকে রাফিয়াকে টেনে ধরেছে। সে কিছুতেই রাফিয়াকে এখান থেকে যেতে দিবে না। এদিকে স্যারের আদেশ, ওইদিকে কথা। স্যার যা রাগী, যদি তার কথা না শোনে তাহলে স্যার হয়তো ওকে এই গাড়ির জানালা থেকেই বাইরে ফেলে দেবে। ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল। রাফিয়া দ্রুত কথার হাত ছাড়িয়ে পিছনের সিটে চলে গেল। আর ইভান ধপ করে কথার পাশে বসে পড়ল। ইভান একদম কথার গা ঘেঁষে বসেছে। কথা অগ্নিচক্ষু নিয়ে ইভানের দিকে তাকিয়ে, সমস্যা কি আপনার? আপনি এভাবে আমার গা ঘেঁষে বসেছেন কেন? বউয়ের গা ঘেঁষে বসবো না তো কার গা ঘেঁষে বসবো? না, শিলা ম্যামের গা ঘেঁষে বসুন। ইভান একটা মুচকি হাসি দে, আরেও জেলাস বউ? কথা থতমত খেয়ে, জেলাস হব কেন? এতক্ষণ তো শিলা ম্যামের পাশেই বসেছিলেন, তাই বললাম আর কি। এবার সবার চোখের আড়ালে সিটের নিচ থেকে তার হাতটা ধরে। আই নো বউ, তুমি জেলাস, কিন্তু একদম চিন্তা করো না, আমি তোমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না। আর কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবো না। কোনো মেয়ের গা ঘেঁষে বসবো না। কথাকে একটা চোখ টিপ দিয়ে, আমি জানি বউ, জেলাসি ফিল হলে ভিতরটা একদম জ্বলে পড়ে যায়। আমি চাই না আমার এই মিষ্টি বউটার ভিতরটাও জ্বলুক, তাই আমি নিজে থেকেই তোমাকে দিলাম। কথা এক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়েও না বউ, লজ্জা লাগে। কথা থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। ইভানকে এখানে বসতে দেখে সব স্টুডেন্টরা কেমন চুপ মেরে গেছে। এত রাগী, বদমেজাজি, গম্ভীর স্যারের সামনে কেউ টাটু শব্দ করতেও ভয় পাচ্ছে, আবার কখন না কখন ধমক দিয়ে ওঠে। ইভান নিজেও এদের অবস্থাটা ভালোই বুঝতে পারছে। আমরা কি ট্যুরে যাচ্ছি নাকি কোনো শোক সভায়? সবাই চুপচাপ শোক পালন করছো কেন? ট্যুরে যাচ্ছ কোথায় আনন্দ ফুর্তি করবে, তা নয় সবাই একসাথে মৌনব্রত পালন করছো। ইভানের কথা শুনে সবাই যেন আকাশের চাঁদ পেয়েছে হাতে। ভার্সিটির সবচেয়ে রাগী, বদমেজাজি, গম্ভীর স্যারের বৈশিষ্ট্য যেন আজ সবার কাছে পাল্টে গেল। ইভান যেন আজ সবার কাছে নতুন রূপে ধরা দিয়েছে। ইভান যে এতটা প্রাণবন্তন, হাস্যোজ্জ্বল, আগে জানা ছিল না কারোরই। সবাই আবার গানে, হাসি ঠাট্টায় মনোযোগী হয়ে উঠল। ইভান আশেপাশে তাকিয়ে ভালোভাবে তাকিয়ে দেখলো কেউ ওদের দিকে তাকিয়ে আছে কিনা। না, কেউ তাকিয়ে নেই। ইভান চট করে কথার গালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। কথা বিস্ফোরিত নয়নে ইভানের দিকে তাকালো। ইভান ভাবলেশহীনভাবে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে না যে এমন কিছু করতে পারে।
রাত 12টা। কথাটা এখনো বাসে। মাঝখানে কিছুটা সময় যাত্রা বিরতি নিয়ে আবার বাস ছেড়েছে। অবশ্য সেটুকু সময় কথা ইভানকে একটু এড়িয়েই চলেছে। আর এত স্টুডেন্টদের মতো ইভানও কথার ধারে কাছে যাওয়ার একদম সুযোগ পায়নি। তবে ইভান কথার আশেপাশেই ছিল। বাসের মধ্যে সবাই ঘুমিয়ে আছে, কথাও ঘুমিয়ে আছে, শুধু ঘুম নেই ইভানের চোখে। সে এতক্ষণ সবার ঘুমানোর অপেক্ষাতে ছিল। উঠে দাঁড়িয়ে একবার চেক করে নিয়েছে সবাই ঘুমিয়েছে কিনা। তারপর নিজের সিটে বসে কথার কোমর ধরে টেনে কথার মাথাটা নিজের বুকের উপর রেখে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। আহ, শান্তি! এতটা প্রশান্তি মনে হয় ইভান কখনো পায়নি, যতটা শান্তি কথার মাথাটা নিজের বুকের উপর রেখে পেয়েছে। কথা বেঘোরে ঘুমোচ্ছে, আর ইভান তাকিয়ে তাকিয়ে কথার ঘুমতো মুখশ্রী উপভোগ করছে। কথার এই ঘুমতো মুখশ্রীর উপর ইভানের দুর্বলতা বহুদিনের। ওর অনেক ইচ্ছে ছিল কথা ওর বুকে মাথা রেখে ঘুমাবে, আরও বসে বসে কথার ঘুমন্ত মুখটি দেখবে। আজও সেই ইচ্ছে পূরণ হলো। নিজেকে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। কিছু ছোট চুল বারবার উড়ে এসে কথার কপালের উপর পড়ছে। ইভান হাত দিয়ে চুলগুলো কথার কানের পাশে গুজে দিল। ইভান বিড়বিড় করে, বউটা আমার সেই ঘুম কাতুরেই রয়ে গেল। একবার ঘুমালে আশেপাশে কি হচ্ছে সেদিকে আর কোনো খেয়াল থাকে না। অবশ্য এতে আমার লাভই হয়েছে। এই যে বউয়ের ঘুম কাতুরে স্বভাবের জন্যই তো বউটাকে এত কাছে পেলাম। জেগে থাকলে তক্ষণে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলতো। বলে কথার মাথায় আলতোভাবে একটা চুমু এঁকে দিল। ইভান মনে মনে, আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে তোমাকে আদর করতে হবে? তুমি কি কখনো আমাকে বুঝবে না? আবার আমায় ভালোবাসবে না? আমাকে তুমি কবে ক্ষমা করবে বউ? ইভান আর ঘুমালো না। যদি কেউ উঠে ওদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে বিষয়টা হয়তো খারাপ হবে। আরও ওর আর কথার বিষয়টা এখনই সবাইকে জানাতে চায় না। তাহলে হয়তো হিতে বিপরীত হবে। তাহলে কথা হয়তো ওকে ভুল বুঝবে। এমনি ওর উপর অভিমান করে আছে। হাজার কাঠখড় পুড়িয়ে সেই অভিমান ভাঙাতে পারছে না। তার মধ্যেও আবার নতুন সমস্যা চায় না ইভান। যদিও কথা সবটা মেনে নিয়ে নিজে থেকে সবাইকে জানাতে চাইবে, কথাগুলো একমাত্র সেদিনই সবাইকে সবটা জানাবে ইভান। বাসায় যাই একজন দুজন উঠতে শুরু করেছে, ইভান কথাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে ওর সিটের উপর শুয়ে দিল। নিজেও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে ঘাপটি মেরে রইল। রাঙামাটি পৌঁছতে পৌঁছতে শেষ রাত। বাস থেকে নেমে সবাই হোটেলে গিয়ে যে যার রুমে চলে গেল। এখানে এসেছে ওরা 4 দিনের ট্যুরে। কথা আর রাফিয়া এক রুমে। এই রুমে অবশ্য ওদের আরও 3 থেকে 4 জন বান্ধবী আছে। আর ওদের সামনের রুমটাই ইভানের। ইভানের রুমেও ইভান ছাড়াও আরও 2 জন স্যার রয়েছে। এতটা লং জার্নি করে সবাই ক্লান্ত। হোটেলে ঢুকে কোনোভাবে ফ্রেশ হয়ে সবাই ঘুম। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে গেছে। সবাই ঘুম থেকে উঠে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই ঘুরতে বের হবে, এমনই প্ল্যান। কিন্তু কথার ঘুম এখনো পূরণ হয় না। কথা ঘুম ঘুম চোখে ডুলতে ডুলতে খাবার টেবিলে বসলো। একটু খাচ্ছে আর একটু ঘুমোচ্ছে। কথার অবস্থা দেখে রাফিয়ারা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হঠাৎ পাশ থেকে কেউ গম্ভীর কণ্ঠে কথা বলে ডাক দিতে কথা পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। 1 মিনিট ওর ঘুম হাওয়া। ওর পাশে ইভান বসে আছে। ইভান এখানে কখন এলো? শুধু কথা নয়, এ টেবিলে বসা সকলেই চমকে উঠে ইভানের দিকে তাকালো। ওরা তখন কথার দিকে তাকিয়ে হাসাহাসিতে এতটা ব্যস্ত ছিল যে ইভান এখানে কখন এসেছে বসেছে কেউ খেয়ালই করেনি। ইভান কথার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে সবার দিকে একবার তাকিয়ে নিজের খাওয়ার দিকে মনোযোগ দিল। ইভান খেতে খেতে, ওভাবে তাকিয়ে আছো কেন? আমার ঘুম থেকে উঠে আসতে একটু লেট হয়েছে। এসে দেখলাম সব টেবিল ফিল আপ, শুধু তোমাদের টেবিলে একটা চেয়ার খালি আছে, তাই বসে পড়লাম। তোমরা যেভাবে তাকিয়ে আছো আমি যেন মানুষ না এলিয়েন। ইভানের কথায় সবাই অপ্রস্তুত হয়ে পড়ল। না না স্যার, কি যে বলছেন, হঠাৎ আপনাকে দেখে একটু চমকে গিয়েছিলাম, এই আর কি, বলে সবাই খাওয়ায় মনোযোগ হয়ে পড়ল।